আর আরো অনেক কিছু বিষয় আছে, এবং মোটা দাগে বলতে গেলে আপনাকে যেটা আমি শুরুতেই বলেছি যে এটা হলো আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে, যে আমাদের যে রাষ্ট্র কাঠামো এটা জনমুখী না, এটা জনগণের অধিকারকে সুরক্ষিত করে না, এটা আইনের শাসন নিশ্চিত করে না, এটা জনগণের যে কণ্ঠ আছে সেই কণ্ঠকে রিফ্লেক্ট করে না শাসন ব্যবস্থা। এইগুলো এনশিওর করার জন্য আরো অনেক কিছু জিনিস জুলাই সনদে যুক্ত করা হয়েছে। যেমন একটা জিনিস হলো যে নারী প্রতিনিধি বৃদ্ধি করা, কারণ আমাদের তো সংসদে দেখা যায় যে আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু আমাদের সংসদে প্রতিনিধিত্বের কথা চিন্তা করলে দেখা যাবে এটা খুবই নগণ্য। কাজেই এই যে আমি যে জনগণের কণ্ঠের কথা বললাম, তো আমাদের অর্ধেক জনগণের যে কণ্ঠ সেটা তো আমাদের সংসদে এটার প্রতিফলন নেই। কাজেই জুলাই সনদে একটা এটাও বলা হয়েছে যে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করা, তো সেটার ব্যাপারে। তারপরে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আমি বলেছিলাম যে সরকারকে জনমুখী করতে হলে সরকারকে দায়বদ্ধ করতে হবে। এবং আপনি জানেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের একটা কমিটি থাকে, হ্যাঁ, যেই কমিটির কাজ হলো মন্ত্রণালয় জনবান্ধব কিনা, তারা জনমুখী কিনা, তারা কোনো দুর্নীতি করছে কিনা, এই সমস্ত কিছু দায়বদ্ধতা তৈরি করা। যেমন আপনার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত একটা সংসদের কমিটি থাকে, আইন মন্ত্রণালয়, যতগুলো মন্ত্রণালয় আছে বাংলাদেশের সবগুলো মন্ত্রণালয় সম্পর্কিত একটা কমিটি থাকে। তো এই কমিটিগুলো এখন কিন্তু সরকারি দলের এই কমিটিগুলোর প্রধান হয়। তো সরকারি দলই যদি প্রধান হয়, আপনি সেই দায়বদ্ধতাটা কিভাবে তৈরি করবেন? তো এটা আরেকটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় ভাগে যেটা আছে যেমন নারী আসন বৃদ্ধি করা, এই যে সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দল থেকে প্রধান দেওয়া, যাতে করে সরকারকে ওনারা দায়বদ্ধ করতে পারেন। তারপরে আছে মৌলিক অধিকার, যেমন আমাদের সংবিধান তো ৭২ সালে প্রণীত হয়েছিল, তো তখনকার যেই মানবাধিকারের ধারণা এটা কিন্তু ব্যাপক পরিবর্তিত হয়েছে গত ৫০ বছরে। যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি যে এখন আপনার ভবিষ্যৎ প্রজন্মের অধিকারও কিন্তু একটা অধিকার হিসাবে স্বীকৃত, কারণ আমি আমার প্রাকৃতিক সম্পদ, আমার নদী, আমার ভূমি এমন ভাবে ব্যবহার করতে পারবো না যাতে করে আমি ভবিষ্যৎ প্রজন্মের অধিকারকে আমি নষ্ট করে দেই। ধরুন আমার কাছে আমি আমার ভূমি সম্পূর্ণটা আমি ব্যবহার করে ফেললাম। আমি যদি একটা পরিবারের প্রেক্ষিতে উদাহরণ দিই, যে একটা পরিবার সে ভূমি এমন ভাবে ব্যবহার করে ফেললো তার ভবিষ্যৎ প্রজন্ম সেটা আর ব্যবহার করার সুযোগই পাচ্ছে না, কারণ সে তার জন্য কিছুই অবশিষ্ট রাখে নাই। এবং আমি আমার পরিবেশকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করলাম যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হলো। তো এগুলো অধিকারও এখন স্বীকৃত, যে আপনি কোনো একটা উন্নয়ন প্রকল্প করবেন, কোনো ভূমি ব্যবহার করবেন, নদী ব্যবহার করবেন, কোনো একটা বড় মেগা প্রকল্প করবেন, ব্রিজ করবেন, এটার ভবিষ্যতে এটার কি ইম্প্যাক্ট হবে, ভবিষ্যৎ প্রজন্মের উপর এটা কি প্রভাব ফেলবে, এটা আপনাকে বিবেচনায় নিতে হবে। তা আমি শুধু উদাহরণ হিসাবে এটা বললাম যে এই সমস্ত নতুন ধারণাগুলো কিন্তু ৭২ সালে যখন আমাদের সংবিধান প্রণীত হয়েছিল তখন ছিল না। কাজে এই যে এখনকার গত ৫০ বছরে মানুষের মানে অর্থনৈতিক যে কর্মকাণ্ড, প্রোগ্রেস এবং ধ্যান ধারণার যে পরিবর্তন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন নতুন যে সমস্ত মানবাধিকার আসছে সেগুলোকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এবং আরো কিছু অধিকার আছে, যেমন এগুলো হয়তো আমাদের সংবিধানে ছিল কিন্তু অতটা সুনির্দিষ্টভাবে ছিল না। যেমন আমরা এই যে গত বছর জুলাই আগস্ট মাসে মানুষের যেভাবে অঙ্গহানি হতে দেখেছি, হ্যাঁ, এটা আপনি আমাদের সংবিধানে জীবনের অধিকার বলে একটা অধিকার আছে, কিন্তু আমরা এখন যেটা সংবিধান সংস্কার কমিশন থেকে বলেছিলাম যে এটাকে আরো সুস্পষ্ট করতে হবে, যে মানুষের দৈহিক যে কমপ্লিটনেস, ইন্টিগ্রিটি, এটার অধিকারকে স্পেসিফিক্যালি স্বীকৃতি দিতে হবে। তারপর আরো নতুন নতুন অধিকারের ক্ষেত্রে বিজ্ঞানের সুফল পাওয়ার অধিকার, তারপরে টেলিযোগাযোগের সুফল পাওয়ার অধিকার, তারপরে ইন্টারনেটের অধিকার। এই যে আমি কয়েকটা শুধু উদাহরণ দিলাম। তো তৃতীয় ভাগে এটাও অন্তর্ভুক্ত যে মানবাধিকার, মৌলিক অধিকারকে সম্প্রসারণ করা, যাতে করে
অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলে এবং নতুন ধ্যান ধারণার ফলে পরিবেশ, বিজ্ঞান, ভবিষ্যৎ প্রজন্ম, মানুষের আরো যে সমস্ত নতুন নতুন অধিকারের ধারণা এসছে এগুলো যাতে অন্তর্ভুক্ত হয়। এবং এর মধ্যে আরো বিষয় আছে যে হ্যাঁ আছে, যেমন বিচার বিভাগ যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, কারণ বিচার বিভাগ দেখা গেছে গত 15 বছরে আমরা যেটা দেখেছি যে সরকার এটাকে নিয়ন্ত্রণ করেছে, যার ফলে সরকারের বিরুদ্ধে বিচার বিভাগ কোনো রায় দেয়নি, বরং বিচার বিভাগকে বিরোধী মত দমন করার জন্য ব্যবহার করা হয়েছে, তাই না? আপনারা তো এটা প্রতিনিয়ত দেখেছেন যে কিভাবে আইন সরকারের দলের লোকজনের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে আর যারা সরকারি নয় তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্নভাবে। একই মামলায়, নাইকোর একটা দুর্নীতি মামলায় আমাদের 2 প্রাক্তন প্রধানমন্ত্রী আসামি ছিলেন, একজন খালাস হয়ে গেছেন আর একজনের জেল হয়েছে। তো এই যে একই মামলায়, একই নাইকো দুর্নীতি মামলা, তো এই যে এটা তো হতে পেরেছে কারণ সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেছে। কাজেই বিচার বিভাগের স্বাধীনতার কথা আছে, স্থানীয় সরকারের স্বাধীনতার কথা আছে। তারপর আরেকটা জিনিস আমাদের যেটা হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রীরা বছরের পর বছর ধরে থেকে যান, তো এটাও চিন্তা করা হয়েছে যে ওনাদের মেয়াদ যদি সীমিত করা হয়, যে 10 বছর যদি থাকেন তাহলে হয়তো আপনার একজনকে 10 বছর সহ্য করতে হবে। হ্যাঁ, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো কাউকে আপনার 15 বছর সহ্য করতে হবে না, আজীবন। হ্যাঁ, বা আজীবন। হ্যাঁ, তো 15 বছর পরে তো জীবন দিয়ে সরাতে হয়েছে, না হলে তো আজীবন সহ্য করতে হবে। হ্যাঁ, এগুলো হ্যাঁ, এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, এইগুলো জিনিস আছে। আমাদের প্রয়াত যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান, তিনি একজন প্রথিতযশা লেখকও ছিলেন, জনপ্রিয় লেখক ছিলেন। তিনি লিখেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রীরা মোগল সম্রাটদের থেকে বেশি ক্ষমতাধর, যে রাশান জাতদের থেকে বেশি ক্ষমতা তারা ভোগ করেন। তারা একদিকে প্রধানমন্ত্রী, আরেকদিকে সংসদের নেতা, আরেকদিকে দলীয় প্রধান, তো নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। যে এই ক্ষমতার কতগুলো বৈশিষ্ট্য থাকে, একটা হলো ক্ষমতা যেখানে সেখানেই ক্ষমতা কুক্ষিগত হয়, এবং সবচেয়ে বড় কথা ক্ষমতার অপব্যবহার হয়। তো এর জন্যেই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে তিনি দানবে পরিণত হয়েছিলেন। তিনি চরম স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলেন। তো এই ক্ষমতায় যদি লাগাম টানা না হয় তাহলে আমাদের ভবিষ্যতেও যে সেটা দুরাশায়ী থেকে যাবে, সেই আশা দুরাশায়ী থেকে যাবে। আমরা আবারও আমাদের যে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসতে পারে এইসব বিষয়ে যদি আমরা এই মৌলিক সংস্কারগুলো যদি না করি। আরেকটা হলো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা। এখন রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন সেইভাবে রাষ্ট্রপতি এই যে তার কার্যক্রম পরিচালনা করতে পারে, শুধুমাত্র 2টো ক্ষেত্র ছাড়া, একটা হলো প্রধানমন্ত্রীর নিয়োগ আর একটা হলো প্রধান বিচারপতির নিয়োগ। তো এই রাষ্ট্রপতিরও রাষ্ট্রের প্রধান, তারও কিছু ক্ষমতা থাকা দরকার। এবং আরেকটা হলো সংসদ সদস্যরা এখন দল যেভাবে চাইবে, যেমন দলের প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন সেইভাবে তাদেরকে তাদের ভোট দিতে হবে, সেইভাবে তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। তো এই সংস্কারের মাধ্যমে যেটা 2টো বিষয় ছাড়া, যেমন যদি অনাস্থা প্রস্তাব আসে কিংবা কোনো অর্থ সংক্রান্ত যদি সিদ্ধান্ত, আর্থিক বিল বলে এগুলোকে, এই সিদ্ধান্ত তার সব ক্ষেত্রে তারা স্বাধীনভাবে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ থাকবে, হুইপিং কাজ করবে না। তো এগুলো হলো আমাদের এই যে প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতার ফলে আমাদের রাষ্ট্র আর আমাদের সরকার আর দলের মধ্যে বিভাজন দূরীভূত হয়ে গিয়েছে, এবং ওই যে অভিন্ন হয়ে গিয়েছে, যার ফলে এই যে অরাজকতার সৃষ্টি হয়েছে। এই যে এখন দখলদারিত্ব এইসব চলে এই কারণে। তো এগুলো দূরীভূত না হলে আমরা ভবিষ্যতে এই যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ এবং সুশাসন প্রতিষ্ঠা স্বপ্ন, ওই যে আশা দুরাশায় থেকে যাবে। তো এটা আমি জাস্ট যোগ করি যে ডক্টর মজুমদারও যেগুলো বললেন যে আপনি তো বুঝতে পারছেন এগুলো সবই 3য় ভাগের গণভোটের, এবং এগুলো বুঝতে পারছেন যে জনগণকে ক্ষমতায়ন করার জন্য, যাতে করে
সরকার একটা খুবই স্বৈরাচারী ভাবে জনগণের উপর চেপে বসতে না পারে, কারণ জনগণই সবকিছুর কেন্দ্রবিন্দুতে। এবং আমি তো বলবো জুলাই সনদে জনগণকে সবকিছুর কেন্দ্রতে আনার চেষ্টা করা হয়েছে। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, আমরা যে পুরো আলোচনাটা করলাম এখানে, এবং চতুর্থ ভাগও জনগণ কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা।